হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বেঙ্গল অ্যাসপিরেন্ট। তোমরা জানো সামনেই ডাব্লিউবিসিএস এক্সাম এর ডেট দিতে চলেছে। তো নর্মালি ডাব্লিউবিসিএস এক্সামের জন্য আমাদের জিকের পার্টটা খুবই ভ্যারি করে। সো আজ থেকে আমরা ডাব্লিউবিসিএস জিকের জন্য একটা রিভিশন সিরিজ স্টার্ট করব, যেখানে জিকের উপরে বিভিন্ন রকম রিভিশন হবে। বিভিন্ন সাবজেক্ট যেমন হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স, এসবের উপরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সাথে হচ্ছে আমাদের কোশ্চেনের সাথে সাথে কনসেপ্ট। মানে আমরা আগে যেরকম পড়ছিলাম কি এক একটা করে চ্যাপ্টার ধরে সেটাকে কমপ্লিট করার ট্রাই করছিলাম, কিন্তু এরপর আমরা করব কি যে কোশ্চেন নেবো, সেই কোশ্চেনের উপরে যত কনসেপ্ট আছে বা সেই কোশ্চেনের উপরে যত রকম আমাদের আইডিয়া থাকতে পারে, সেই কোশ্চেনকে বেস করে সমস্তটা আমরা ক্লাসের মধ্যে ডিসকাস করব। ঠিক আছে, তো চলো আজকের আমাদের অ্যানসিয়েন্ট হিস্ট্রির উপরে ফার্স্ট ক্লাস স্টার্ট করা যাক। তো অ্যানসিয়েন্ট হিস্ট্রির উপরে মানে দেখে নাও আগে যে আমাদের এরকম ভাবে কোশ্চেন আছে, বাংলাতেও আছে, ইংরাজিতেও আছে। সেই বাংলা ইংরাজির কোশ্চেনগুলোর উপরে, এগুলোর উপরে বেস করে আমরা পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করব। আর যদি কিছু বাদ থেকে যায়, পরের ভিডিওতে, পরের পিওআইকিউ ভিডিওতে আমরা কি করব সেটা কমপ্লিট করে নেবো। ঠিক আছে, দেখে নাও, এতে তো আমাদের রিভিশনও হবে আর কোশ্চেন প্র্যাকটিসও হয়ে যাবে। তো নর্মালি কোশ্চেন শুরু করার আগে ফার্স্ট আমাদের অ্যানসিয়েন্ট হিস্ট্রির প্রথম চ্যাপ্টার হচ্ছে কি প্রি হিস্ট্রিক পিরিয়ড। ঠিক আছে, প্রি হিস্ট্রিক পিরিয়ড বা প্রিহিস্ট্রিক কালচারও বলা হয় এটাকে। তো এখানে আমাদের দেখতে হবে একটা জিনিস, যে আমাদের ইন্ডিয়ার যে হিস্ট্রিটা আছে, সমস্ত রকম কালচার থেকে, হরপ্পা থেকে, বেদিক থেকে আরম্ভ করে এই মডার্ন যুগ পর্যন্ত আসা পর্যন্ত, প্রথমত মানে আমাদের যে হিউম্যান বা মানুষের উৎপত্তির যেই সিরিজটা, ঠিক আছে, মানুষের উৎপত্তি, ইভলিউশন, অ্যাডভান্সমেন্ট, বিভিন্ন টেকনোলজির দিক থেকে, তাদের আহ, অস্ত্রের দিক থেকে, তাদের বাসস্থানের দিক থেকে, সমস্ত কিছু আস্তে আস্তে ধাপে ধাপে এগোচ্ছে। তো এই পুরো হিস্ট্রি বা ইতিহাসটাকে আমরা তিনটে পর্যায়ে ভাগ করতে পারি। এবার এখানে একটা কোশ্চেন আছে, প্রি হিস্ট্রি। এই প্রি হিস্ট্রি এই টার্মটা কে দিয়েছিল? প্রি হিস্ট্রি এই টার্মটা দিয়েছিল ড্যানিয়েল উইলসন, মনে রাখবে। কে দিয়েছিল? ড্যানিয়েল উইলসন। ড্যানিয়েল উইলসন। ঠিক আছে, কত সালে দিয়েছিল? 1851 সালে। 1851 সালে এই নামটা। তার একটা বই প্রি হিস্টরিক টাইমস, টাইমস বইয়ে। ঠিক আছে, এবারে আমাদের ভারতের ইতিহাসকে আমরা তিনটে ভাগে মেনলি ভাগ করি। একটা হচ্ছে কি, একটা হচ্ছে প্রি হিস্ট্রি। ওয়েট, লেখা যাচ্ছে না ভালো, দাঁড়াও 1 মিনিট। এবারে দেখো, প্রি হিস্ট্রি, আরেকটা কি হিস্ট্রি, সরি প্রোটো হিস্ট্রি, আরেকটা কি হিস্ট্রি। এবারে আমাদেরকে এই তিনটে পার্টের কোনটাকে কি বলে জেনে নিতে হবে। পরীক্ষায় কোশ্চেন আসে যে এই কালচারটা বা চালকোলিথিক বা মেসোলিথিক, নিওলিথিক কালচার কোন হিস্ট্রির মধ্যে পড়ে, হরপ্পান সিভিলাইজেশন কোন হিস্ট্রির মধ্যে পড়ে। ঠিক আছে, তো প্রি হিস্ট্রি কি? প্রি হিস্ট্রি হচ্ছে যখন কোনো রকম রাইটিং ইনভেনশন করা হয়নি। রাইটিং মানে কি? বিভিন্ন রকম লিপি, যে যখন আমাদের ইতিহাসের মধ্যে বা যে সমস্ত মানুষজন ছিল তারা কোনো রকম লিপি আবিষ্কার করেনি, তখন সেই সময়কালটাকে আমরা কি বলবো? সেই সময়কালটাকে আমরা বলবো প্রি হিস্ট্রি। কি বলবো? প্রি হিস্ট্রি। তাহলে এটা আমরা এখানে লিখতে পারি, বিফোর রাইটিং ইনভেন্টেড। তাহলে এখানে এই কোনো কিছু আমরা ইতিহাস সম্পর্কে জানতে পারি কি করে? সেখানকার লেখা, সেখানকার লিপি, সেগুলোকে বিচার করে, সেগুলোকে ডেসিফার করে, তারপরে সেখানকার যে সমস্ত বই আছে, রেকর্ড আছে, সেই সমস্ত জিনিসগুলো সম্পর্কে আমরা, ইতিহাস সম্পর্কে আমরা সেই এই জিনিসগুলো থেকে জানতে পারি। কিন্তু প্রি হিস্ট্রি সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই, কারণ এখানকার কোনো তখন কোনো রাইটিং বা লিপির আবিষ্কার হয়নি বা কোনো রকম রেকর্ড নেই। তাহলে এগুলো সম্পর্কে আমরা জানতে পারি কি করে? মেন সোর্স হচ্ছে আর্কিওলজি। ঠিক আছে, প্রত্নতত্ত্ববিদ্যা, খনন কার্য চালিয়ে আমরা যা কিছু দেখতে পাই সেগুলোর উপরে আমরা আইডিয়া করি। প্রোটো হিস্টোরি কি? প্রোটো হিস্টোরি হচ্ছে রাইটিং তখন ইনভেন্ট হয়ে গেছে, মানে মানুষজন তাদের মধ্যে ভাব বিনিময়ে লেখার মাধ্যমে করতে স্টার্ট করেছে, রাইটিং ইনভেন্টেড। বাট যে লিপিগুলো আছে সেই লিপিগুলোকে আমরা এখনো ডেসিফার করতে পারিনি বা পাঠোদ্ধার করতে পারিনি, আনডেসিফার্ড। ঠিক আছে, আর হিস্ট্রি কি? হিস্ট্রি হচ্ছে এর পরের ফেজ, মানে যখন রাইটিং ইনভেন্টেডও হয়ে গেছে আর আমরা বুঝতেও পেরে গেছি। ডেসিফারেবল, রাইটিং ডেসিফারেবল। যেমন মেগাস্থেনিসের ইন্ডিকা বলতে পারো। ঠিক আছে, ডেসিফারেবল।
মেগাস্তিনিসের ইন্ডিকা, তারপর আরো যে সমস্ত অশোকের স্তম্ভ বা যে সমস্ত শিলালিপিগুলো আছে সেগুলো আমরা উদ্ধার করেছি, পাঠোদ্ধার করেছি। বেশিরভাগ অশোকের লিপি যেমন জেমস প্রিন্সেপ পাঠোদ্ধার করেছে। তো নর্মালি সেই টাইমের সম্পর্কে আমাদের কাছে অনেক নলেজ আছে বা অনেক কিছু সোর্স আছে যেগুলো থেকে আমরা হিস্ট্রি সম্পর্কে জানতে পারি। তো আশা করছি এই তিনটে জিনিস ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট, এরপর আমরা যদি আমাদের ইতিহাসকে ভাগ করি, ঠিক আছে, তাহলে আমাদের ইতিহাসকে আমরা অনেকগুলো পর্যায়ে ভাগ করতে পারবো। ঠিক আছে, কিরকম পর্যায়? যেমন প্রথমত আমাদের যে লাইফটা ছিল, ভালো করে একটু বুঝবে, হিউম্যান ইভলিউশনাল লাইফ। সেক্ষেত্রে আমরা আমাদের অ্যানসেন্ট আমাদের যে হিস্ট্রি আছে সেটাকে আমরা বিভিন্ন রকম ভাবে ভাগ করি। এটা হচ্ছে স্টোন এজ, মানে প্রথমে মানুষ কিরকম ভাবে থাকতো, কি ব্যবহার করতো, স্টোন এজ। তারপর হচ্ছে কপার এজ, ঠিক আছে, কপার এজ। তারপর হচ্ছে ব্রোঞ্জ এজ। এরকম ভাবে আস্তে আস্তে ধাপে ধাপে কি হলো, মানুষ এগুলো প্রথমে স্টোনের পাথরের তৈরি জিনিসপত্র ব্যবহার করতো মানুষ উৎপত্তি হওয়ার পর পর, ঠিক আছে। মানুষ যখন আস্তে আস্তে আমাদের পৃথিবীর মধ্যে এলো, তারপর কি হলো, তারা প্রথমে হচ্ছে পাথরের বড় বড় জিনিসপত্র ব্যবহার করতো, সেটা আমরা দেখবো এক্ষুনি। তারপরে বড় বড় জিনিসপত্র ইউজ করার পর তারও আস্তে আস্তে অ্যাডভান্সমেন্ট হলো, তারা আরো ছোট জিনিসপত্র, পলিশ জিনিসপত্র ইউজ করতে আরম্ভ করলো। তারপর তারা কপার আবিষ্কার করলো, কপারের ব্যবহার শিখলো এবং কপার আর টিনকে একসাথে মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করলো। এবং সেই ব্রোঞ্জের বিভিন্ন রকম নেকলেস, ব্রোঞ্জের হাতিয়ার এসব তৈরি করতে স্টার্ট করলো। এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে এই স্টোন আর কোপার এই দুটোকে আমরা বলে থাকি প্রি হিস্ট্রি। কি বলে থাকি? প্রি হিস্ট্রি। ঠিক আছে। আর এই ব্রোঞ্জ এজ, এটাকে আমরা বলে থাকি প্রোটো হিস্ট্রি। প্রোটো হিস্ট্রি, মাথায় থেকে জানো। ঠিক আছে। এবার একটা জিনিস দেখো, আমাদের এই স্টোন এজকে কতগুলো ভাগে আমরা ভাগ করে থাকি। কি কি ভাগে ভাগ করে থাকি? যখন মানুষ পাথরের ব্যবহার করতো, সেই পাথরের ব্যবহারটার উপরে ভিত্তি করে আমরা এই স্টোন এজকে অনেকগুলো ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে প্যালিওলিথিক, ঠিক আছে, যেটাকে আদিপ্রস্তর যুগ বলা হয়। তারপর হচ্ছে কি মেসোলিথিক, যেটাকে মধ্যপ্রস্তর যুগ বলা হয়। আর এটা কি? আর এটা হচ্ছে নিওলিথিক। বুঝতে পারা গেছে? এরপর এগুলোর পর আসবে কি, নিওলিথিকের পর লাস্টের দিকে আসবে কি, লাস্টের দিকে আসবে যখন যখন কপার ব্যবহার করা হবে। এই কপার ব্যবহার করা হবে তখন আমরা সেটাকে বলবো চ্যালকোলিথিক। কি বলবো? চ্যালকোলিথিক। চ্যালকোলিথিক এজ। ঠিক আছে। এবার এদের টাইম পিরিয়ড গুলো কখন? প্যালিওলিথিক এজের টাইম পিরিয়ড মেনলি 5 লাখ বিসি থেকে, 5 লাখ বিসি থেকে কত, 10,000 বিসি পর্যন্ত ধরা হয়। 10,000 বিসি, মানে যখন আমাদের আইস এজ ছিল, আইস এজ চলছিল সেই টাইমটা। ঠিক আছে। মেসোলিথিক এজের টাইমকাল কখন? মেনলি ধরা হয় 9,000 বিসি থেকে, ঠিক আছে, 7,000 বিসি। আর নিওলিথিক এজের টাইমকাল কখন ধরা হয়? 7,000 বিসি থেকে 1,000 বিসি। বুঝতে পারা গেছে? 7,000 বিসি থেকে 1,000 বিসি। আর চ্যালকোলিথিক এজের টাইমকাল ধরা হয় কখন? 3500 বিসি থেকে 1,000 বিসি। মেনলি তোমার ওই হরপ্পান সব সভ্যতা বা ইন্দাস ভ্যালি সভ্যতা আমাদের যেই যাই সময়টা ছিল, সেই সময়টুকুতে আমাদের কে কে ওভারল্যাপ করছে, চালকোলিথিক আর নিওলিথিক ওভারল্যাপ করছে। বুঝতে পারা গেছে? যদিও চালকোলিথিকের অনেক আগের থেকে হরপ্পা সভ্যতা প্রিভিলেন্ট ছিল। তো এবারে আমরা এখানে তিনটে স্টোন এজের তিনটে ভাগ দেখলাম। একটা হচ্ছে প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক। এগুলো কি জন্য? প্যালিওলিথিকে যে মানুষজন কিছু রকমের পাথরের অস্ত্র শস্ত্র ব্যবহার করতো নিজেদের বাঁচার জন্য বা জীবিকা নির্বাহের জন্য, মেসোলিথিকে যে কিছু রকমের ব্যবহার করতো, নিওলিথিকে যে অন্যরকম ব্যবহার করতো। তো এটাই আমরা এখানে দেখবো। এখানে দেখো, যদি আমরা পাথরের জিনিসপত্র ব্যবহার করার দিকে দেখি, প্যালিওলিথিকে যে মানুষজন মেনলি ব্যবহার করতো কি, বড় বড় জিনিসপত্র পাথরের, যেগুলো আনপলিশ ছিল, মানুষজন পেতো সেটাকে একটু তীক্ষ্ণ বানিয়ে সেটার উপরে বা এরকম বড় বড় পাথরের ঢিপি, মানে পাথরের ঢিলা, ঠিক আছে, বা পাথরের এরকম চাং, এগুলোকে নিয়ে কি করতো, তারা শিকার করতো। মেনলি হান্টার্স ছিল ওরা, মানে শিকারী ছিল। ঠিক আছে। কোনো গাছতলায়, গুহাতে, এইসব জায়গায় মানুষজন বসবাস করতো। এটা হচ্ছে কখন? প্যালিওলিথিক। তারপরে প্যালিওলিথিকের আবার তিনটে ভাগ আছে, আপার প্যালিওলিথিক, মিডিল প্যালিওলিথিক, লোয়ার প্যালিওলিথিক। সেটা আমরা পরে আসবো যখন আমরা পড়বো। এটা হচ্ছে কি মেসোলিথিক যুগ। এরা মেনলি এই অস্ত্রগুলোকে বলা হতো মাইক্রোলিথ। কি? মাইক্রোলিথ। কারণ কি? কারণ এটা ছোটখাটো, এত বড় বড় নয় অস্ত্র ব্যবহার করে সেগুলোকে তীক্ষ্ণ বানিয়ে, বা ফ্লেকিংস টেকনোলজি। ফ্লেকিংস টেকনোলজি মানে কি? কোনো একটা পাথরকে তুমি যদি ফাটিয়ে দাও, সেখান থেকে একটা তীক্ষ্ণ কণা বেরিয়ে গেল, এটাকে বলা হচ্ছে ফ্লেকিংস টেকনোলজি। এই ফ্লেকিং টেকনোলজি ইউজ করে এরা কি করতে শুরু করলো, এরা এরকম তীক্ষ্ণ অস্ত্র বানাতে শুরু করলো। ঠিক আছে। এগুলোকে মাইক্রোলিথ বলা হলো। যে মাঝখানে একটা শক্ত দণ্ডের মতো থাকবে, তার চারপাশে কি, তার তার দুপাশে কি থাকবে, এরকম তীক্ষ্ণ ফলার মতো বেরিয়ে থাকবে। ঠিক আছে। এরপর
এটা হচ্ছে কি, এটা মেসোলিথিকে। এরপর নিওলিথিকে আস্তে আস্তে মানুষজন আরো উন্নত হলো, তাদের টেকনোলজি আরো অ্যাডভান্স হলো, এরকম অস্ত্র তৈরি করতে আরম্ভ করলো তারা, অ্যারো হেড, স্পিয়ার হেড, তারপরে এরকম কুঠার, এই জিনিসগুলো দিয়ে আরো বেশি তারা মানুষ মারতে স্টার্ট করলো। এটা শুধুমাত্র অস্ত্রের দিক থেকে আমরা দেখলাম, ঠিক আছে। আমরা যদি তাদের জীবিকা নির্বাহের দিক থেকে দেখি, তাহলে প্রথমে মানুষজন কি করতো, শিকার করতো। প্রথমে মানুষজন কি করতো, হান্টার ছিল, শিকার করতো। তারপরে মানুষজন কি করলো, শিকারের সাথে সাথে এগ্রিকালচারও স্টার্ট করলো। এগ্রিকালচার হালকাভাবে, ঠিক আছে, লেস এগ্রিকালচার করতো, কিন্তু করতে স্টার্ট করলো, মানে শিখছিল এগ্রিকালচার সম্পর্কে। তারপরে মানুষ প্রপারলি এগ্রিকালচার বেসড হয়ে গেল, ঠিক আছে, প্রপারলি এগ্রিকালচার বেসড হয়ে গেল, এখানে সেখানে আর ঘুরতো না, ঠিক আছে। এর সাথে সাথে তারা পশুপালন করতেও স্টার্ট করলো, ডোমেস্টিকেশন অফ অ্যানিমাল, ঠিক আছে, ডোমেস্টিকেশন, পশুপালন করতেও স্টার্ট করলো। বুঝতে পারা গেছে? তো চলো, যতটা পড়েছি তার উপর কোশ্চেন করা যাক। এবারে হচ্ছে, দ্য ক্রেডিট অফ ডিসকভারি অফ দ্য ফার্স্ট প্যালিওলিথ ইন ইন্ডিয়া হুইচ ওপেন দ্য ফিল্ড অফ প্রি হিস্টোরিক স্টাডিজ ইন দ্য কান্ট্রি গোস টু, এটার বাংলাটা কি, ভারতের প্রথম প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ার আবিষ্কারের কৃতিত্ব কার, যা দেশে প্রাগৈতিহাসিক গবেষণার ক্ষেত্র উন্মুক্ত করেছিল? কার এটা? এটা হচ্ছে আমাদের রবার্ট ব্রুস ফুট, ঠিক আছে, রবার্ট ব্রুস ফুট। এবারে তোমাদেরকে আমি একটা জিনিস পড়িয়েছিলাম, যে প্যালিওলিথিক, প্যালিওলিথিক নামটা যেমন, এই সরি, প্রি হিস্টোরিক নামটা যেমন আমাদের ড্যানিয়েল উইলসন দিয়েছিল, সেরকম প্যালিওলিথিক বা নিওলিথিক নামটাও আমাদের কেউ একজন দিয়েছিল। তোমাদের যদি জানা থাকে যে প্যালিওলিথিক আর নিওলিথিক নামটা কে দিয়েছিল, তোমরা এখানে কমেন্ট করতে পারো, ঠিক আছে। আমি বলে দিচ্ছি, এই প্যালিওলিথিক নামটা দিয়েছিল কে? প্যালিওলিথিক নামটা দিয়েছিল আমাদের হচ্ছে জন লুবক, জন লুবক, ঠিক আছে। আর নিওলিথিক, নিওলিথিকটাও জন লুবক, ঠিক আছে, বুঝতে পারা গেছে। আর তার সাথে আরেকটা নাম আমাদের জেনে নেবো, সেটা হচ্ছে কি মেসোলিথিক। এটা কি দিয়েছিল? এটা হচ্ছে ওয়েস্ট ট্রুপ। মেসোলিথিক কে দিয়েছিল? মেসোলিথিক নামটা দিয়েছিল হচ্ছে ওয়েস্ট ট্রুপ। জাস্ট মনে রাখবে, সাল মনে রাখার দরকার নেই, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখলাম যে প্রথম প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ার কে তৈরি আবিষ্কার করেছিল, রবার্ট ব্রুস ফুটে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখো, from which of the following region the remains of the Paleolithic, Mesolithic, Neolithic culture have been found? বলেছে যে নিচের কোন অঞ্চলগুলির মধ্যে, কোন অঞ্চলগুলি থেকে প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগের সংস্কৃতির ধ্বংসাবশেষ পর্যায়ক্রমিকভাবে পাওয়া গেছে। মানে একটাই জায়গা যেখানে প্রাচীন প্রস্তর যুগ এক্সিস্ট করতো, মধ্য প্রস্তর যুগ এক্সিস্ট করতো, আর নব্য প্রস্তর যুগও এক্সিস্ট করতো। কোথায় সেটা? সেটা হচ্ছে আমাদের বেলান ভ্যালি বা বেলান উপত্যকা। এখানে প্যালিওলিথিক এজও, এজেরও মানুষ মানে বৈশিষ্ট্য দেখা গেছে বা কিছু পাওয়া গেছে, মেসিওলিথিক এজেরও প্রমাণ পাওয়া গেছে, নিওলিথিক এজেরও প্রমাণ পাওয়া গেছে। বুঝতে পারা গেছে? এরপরে নেক্সট, দ্য আর্লিয়েস্ট এভিডেন্স অফ এগ্রিকালচার ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট হ্যাজ বিন অবটেন্ড ফ্রম, ভারতীয় উপমহাদেশে কৃষিকাজের প্রাচীনতম প্রমাণ কোথা থেকে পাওয়া গেছে? এটার উত্তর কি হবে বলো? ব্রহ্মগিরি, চিরান্ট, মেহেরগড়, বুরজাহম। এটা হবে মেহেরগড়। কি হবে? মেহেরগড়। বুঝতে পারা গেছে? চলো নেক্সট। এবারে আমরা এই পড়ার আগে একটা জিনিস দেখে নিই, যে আমাদের সাইটগুলোর নামগুলো কিছু কিছু জায়গায় ইম্পর্টেন্ট, যে কোন কোন জায়গায় কোন কোন সাইট ছিল, ঠিক আছে। এবং প্যালিওলিথিকে যে কোন সাইটগুলো ছিল, মেসোলিথিকে যে কোন সাইটগুলো ছিল, নিওলিথিকে যে কোন সাইটগুলো ছিল, একটু দেখে নাও। মেনলি প্যালিওলিথিকে যে তিনটে পার্ট করে দিয়েছে, আমরা এখানে দেখেছি প্যালিওলিথিকে যে তিনটে পার্ট, প্যালিওলিথিক যে এজটা ছিল, এটা তিনটে পার্ট। একটা হচ্ছে লোয়ার প্যালিওলিথিক, একটা হচ্ছে কি লোয়ার প্যালিওলিথিকের আমরা কোন কোন সাইডে ছিল দেখে নিই। এখানে হচ্ছে সোয়ান ভ্যালি, মনে রাখবে, সোয়ান ভ্যালি। এটা কোথায় অবস্থিত? সোয়ান ভ্যালি হচ্ছে পাঞ্জাব, যেটা পাকিস্তানের মধ্যে পড়ছে, পাঞ্জাব ইন পাকিস্তান, পাকিস্তান, ঠিক আছে। আর কি আছে সোয়ান ভ্যালির সাথে ছাড়া? বেলান ভ্যালি, এইমাত্র যেটা আমরা পড়লাম, যার মধ্যে প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক তিনটেই আছে। এটা কোথায় আছে? এটা হচ্ছে উত্তরপ্রদেশের মির্জাপুর। মির্জাপুর সিরিজটা যারা দেখেছো তারা চিনবে নিশ্চয়ই। কোথায়? ইউপিতে। আর কোথায় আছে বেলান ভ্যালি ছাড়াও? নর্মদা ভ্যালি, মধ্যপ্রদেশের নর্মদা ভ্যালি, এই জায়গায় লোয়ার প্যালিওলিথিক দেখা যেত, ঠিক আছে। দিদওয়ানি, আর কোথায়? ভীমবেটকা। ইম্পর্টেন্ট গুলো মনে রাখতে হবে। ভীমবেটকা, এখানে আমরা কেভ পেন্টিং পাই, গুহার মধ্যে গুহা চিত্র। এটা কোথায়? ভীমবেটকা আছে তোমার মধ্যপ্রদেশে, এমপিতে। আর কোথায়? আমাদের ছোটনাগপুর, ছোটনাগপুর বেশি, ছোটনাগপুর,
এই জায়গায় লোয়ার প্যালিওলিথিক এজের বিভিন্ন রকম নিদর্শন পাওয়া গেছে। তারপরে আসছে মিডিল প্যালিওলিথিক। কি আসছে? মিডিল প্যালিওলিথিক। মিডিল, এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু কিছু জায়গা আছে মিডিল প্যালিওলিথিকের মানুষজনের নিদর্শন পাওয়া গেছে। কোথায়? বাঁকুড়া, পুরুলিয়া, ঠিক আছে। আর কোথায়? তাছাড়াও নেভাসা। আমরা যখন হরপ্পা সভ্যতা পড়বো তখন এই নেভাসা জায়গাটা আমাদেরকে আরেকবার পড়তে হবে, ঠিক আছে। নেভাসা, তারপরে আরো অনেক আছে, দিদওয়ানা, ভীমবেটকা, এখানেও ভীমবেটকাতেও পাওয়া গেছে, দিদওয়ানা। এই জায়গাগুলোতে কি হয়েছে? মিডল প্যালিওলিথিক এজের নিদর্শন পাওয়া গেছে। আর হচ্ছে লোয়ার, লোয়ার প্যালিওলিথিক এজের নিদর্শন কোথায় কোথায় পাওয়া গেছে? এটা হচ্ছে তোমার কুর্নুল, অন্ধ্রপ্রদেশের কুর্নুল। আর কোথায়? তারপরে হচ্ছে তোমার আহ সাউথ বিহার, গুজরাট, সাউথ বিহার, গুজরাট, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার এখানেও ভীমবেটকাতেও এখানে পাওয়া গেছে। তাহলে ভীমবেটকাতে মেনলি লোয়ার, আপার আর মিডিল, এই তিনটে জায়গারই মানুষজনের নিদর্শন পাওয়া গেছে। কোন কিসের? এটা শুধু প্যালিওলিথিক এজ বললাম। এরপর আমরা দেখবো মেসোলিথিক এজ। কোন এজ? মেসোলিথিক এজ, ঠিক আছে। দেখো, মেসোলিথিক, এটা সাইট গুলো কি কি নাম? ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সাইট কি কি আছে? এটার ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সাইট আছে লাহগঞ্জ, উত্তরপ্রদেশের লাহগঞ্জ, ঠিক আছে, এটা ইউপিতে। আর কি আছে? আর হচ্ছে তোমার মেহসানা, গুজরাটের, গুজরাটের মেহসানা, ঠিক আছে। আর কি আছে? ভীমবেটকা আর আদমগড়, মধ্যপ্রদেশের। মধ্যপ্রদেশের কোথায় কোথায় দেখতে পাওয়া গেছে? ভীমবেটকা অ্যান্ড আদমগড়, এ কথায় এমপির। আর কোথায় আছে? আর হচ্ছে তোমার বাগড়, রাজস্থানের বাগড়ে, রাজস্থান, ঠিক আছে। আর কোথায় পাওয়া গেছে দেখতে? আর হচ্ছে তোমার তুতিকোরিন। এইসব জায়গাগুলো হচ্ছে ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে। তামিলনাড়ুতে পড়ছে, এটা তামিলনাড়ু, ঠিক আছে। এরকম জায়গা। আর তারপরে সারাই নাহার রায়, এরকম অনেক জায়গা আছে। তারপরে হচ্ছে ভাগবত সাইট, রাখিগিরি। আর এটা ইম্পর্টেন্ট, রাখিগিরিতেও আমাদের কি, রাখিগিরিতেও আমাদের মেসোলিথিক সাইট দেখতে পাওয়া গেছে। এটা কোথায়? হরিয়ানা, ঠিক আছে, বুঝতে পেরে গেছে। আর এবারে নিওলিথিক সাইট, নিওলিথিক সাইটের মধ্যে আমরা যদি দেখতে চাই, নিওলিথিক সাইটের মধ্যে অনেকগুলো সাইট আছে যেগুলো হচ্ছে কোথায় কোথায়। দেখো, দাঁড়াও এক মিনিট। দেখো, নিওলিথিক সাইট, নিওলিথিক সাইট কোনগুলো? নিওলিথিক সাইটের মধ্যে তোমার হচ্ছে মেহেরগড় মেনলি, মেহেরগড়, মেহেরগড়। তারপর হচ্ছে তোমার এগুলো হচ্ছে নর্থ ওয়েস্টার্ন দিকে, মানে এটা যদি আমাদের ইন্ডিয়া হয়, ঠিক আছে, এটা যদি ইন্ডিয়া হয়, সরি ফর পেন্টিং, এটা যদি ইন্ডিয়া হয় তাহলে আমাদের নর্থ ওয়েস্টার্ন বলতে এই সাইডগুলোর দিকে পাওয়া গেছে। এই সাইডগুলো হচ্ছে নর্থ ওয়েস্ট সাইড। এখানে কি কি আছে? মেহেরগড় আছে, তারপরে হচ্ছে আঞ্জিরা আছে, আঞ্জিরা, হ্যাঁ। তারপরে আর কি, নর্দার্ন রিজিয়ন মানে এই উপরের দিকটাতে কে কে আছে? উপরের দিকটায় বুরজাহম, উপরের দিকটায় বুরজাহম, তারপরে গুপক্রাল। এই জায়গাগুলোতে আমরা নিওলিথিক সাইডের নিদর্শন পেয়েছি। আর বিন্দু হিলস আর হচ্ছে আমাদের এই গঙ্গা ভ্যালি বরাবর, গঙ্গা ভ্যালি বরাবর যেটা আছে সেটা হচ্ছে কি, গঙ্গা ভ্যালি বরাবর হচ্ছে তোমার উম, মাহাগাড়া বলে একটা জায়গা আছে, মাহাগাড়া, মেহেরগড় নয় কিন্তু, মাহাগাড়া। আর কি আছে? মাহাগাড়া ছাড়াও কোলদিওয়া, এই জায়গাগুলো আছে। আর হচ্ছে তোমার মিড ইস্টার্ন গঙ্গা ভ্যালি, মিড ইস্টার্ন মানে এই একদম ইস্টার্ন সাইডের, মিড ইস্টার্ন এই জায়গাটা, এই জায়গাটাতে, এই জায়গাটাতে কি কি পাওয়া গেছে? এই জায়গাটা তোমার হচ্ছে কোন কোন জায়গায়? চিরান্ড, চিরান্ড বলে একটা এরিয়া আছে যেখানে আমাদের নিওলিথিক সাইডের নিদর্শন পাওয়া গেছে, ঠিক আছে। এছাড়াও সাউথের দিকে আর কি কি আছে? সাউথের দিকে তোমার আর ব্রহ্মগিরি, মাস্কি, ব্রহ্মগিরি, মাস্কি, ঠিক আছে। এরকম আরো অনেক জায়গা আছে, রামাপুরম। ইম্পর্টেন্ট গুলো মনে রাখবে, পরীক্ষায় পড়ে যেতে পারে। বুঝতে পেরে গেছে? তাহলে এগুলো হচ্ছে আমাদের নিওলিথিক সাইট। এবার আমি তোমাদের একটা জিনিস বলা হয়নি, যে আমাদের যে হিউম্যান আস্তে আস্তে প্যালিওলিথিক এজ থেকে নিওলিথিক এজে পেরিয়ে এসে আজকে হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স সে পরিণত হয়েছে, এই হিউম্যান ইভলিউশনেরও কিছু কিছু নাম আছে।
প্রথমে হচ্ছে আমি যদি এটাকে এখানে লিখি তাহলে দেখবো, যদি আমি এখানে লিখি ইভলিউশন অফ হিউম্যান, ইভলিউশন অফ হিউম্যান, প্রথমে কে এসেছিল? প্রথমে এসেছিল অস্ট্রালোপিথেকাস, ঠিক আছে, যেটা এক ধরনের হোমিনিড টাইপের। হোমিনিড মানে পুরোপুরি মানুষ না, কিন্তু মানুষের বৈশিষ্ট্য থাকে ওদের মধ্যে, মানুষের বান্দরের বৈশিষ্ট্য মিশে, অস্ট্রালোপিথেকাস, ঠিক আছে। এটা এটাকে প্রোটো হিউম্যানও বলা হয়, মানে ঠিক মানুষ না, বাট মানুষের আগের পর্যায়ে, হোমিনিড এক ধরনের। প্রোটো হিউম্যান, এটার টাইম কাল কখন? এটা হচ্ছে তোমার 5.5 মিলিয়ন থেকে 5.5 থেকে 1.5 মিলিয়ন বছর আগে, ইয়ার্স এগো। এরপরে কে আসে? অস্ট্রালোপিথেকাসের পর আসে হচ্ছে তোমার হোমো হ্যাবিলিস, এটা মনে রাখবে, হোমো হ্যাবিলিস। এটা কখন আসে? এটা আসে তোমার হচ্ছে 2 থেকে 1.5 মিলিয়ন ইয়ার্স এগো, ঠিক আছে। তারপরে কে আসে? হোমো হ্যাবিলিসের পর হোমো ইরেকটাস, হোমো ইরেকটাস, ঠিক আছে। এটা কখন? এটার টাইম কাল হচ্ছে 1.8 থেকে 1.6 মিলিয়ন ইয়ার্স এগো। তারপরে হোমো ইরেকটাসের পর হোমো স্যাপিয়েন্স, হোমো স্যাপিয়েন্স, এটা কখন? 2,30,000 থেকে 30,000 বছর আগে, ঠিক আছে। তারপরে কে আসে? তারপরে আমাদের এখনকার মডার্ন মানুষ, হোমো স্যাপিয়েন্স, স্যাপিয়েন্স, বুঝতে পেরে গেছে? এটা 1,15,000 বছর থেকে নাও এখনো পর্যন্ত আছে, বুঝতে পেরে গেছে? এদের মধ্যে ডিফারেন্স কি? আস্তে আস্তে এদের মধ্যে ইভলিউশন কিভাবে, এদের এদের ব্রেনের সাইজ ছোট ছিল, তাদের থেকে এটা আরেকটু বড়, তার থেকে এটার আরেকটু বড়, তার থেকে এটার আরেকটু বড়, এটা একদম পরিণত অ্যাডভান্স, ঠিক আছে। এরকম ভাবে আস্তে আস্তে এরা হচ্ছে অনেকটা বাঁদরের মতো ছিল, সোজা হয়ে হাঁটতে পারতো না, তারপরে বাঁদর আর মানুষের সঙ্গে মানে দুটোর মাঝামাঝি অবস্থায় এলো, তারপরে আস্তে আরো ইভলিউশন হলো, ইভলিউশন হতে হতে কোথায় যেয়ে পৌঁছালো? আজকের পূর্ণাঙ্গ অ্যাডভান্স হিউম্যান, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন করা যাক। দেখো, তাহলে এখানে ব্রহ্মগিরিটা আমরা কি দেখলাম? ব্রহ্মগিরি হচ্ছে নিওলিথিক সাইট, কি সাইট? নিওলিথিক সাইট। চিরান্ট, আর চিরানটা তোমরা বলো কোন সাইড ছিল, আর বুরজামটা? দেখো নেক্সট কোশ্চেন, রবার্ট ব্রুস ফুট হু ডিসকভার্ড ফার্স্ট প্যালিওলিথিক টুল ইন ইন্ডিয়া ওয়াজ অরিজিনালি এ। রবার্ট ব্রুস ফুট, যিনি প্রথম প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ার আবিষ্কার করেছিলেন, একটু আগেই বললাম, তিনি একজন কি ছিলেন? তিনি একজন কি ছিলেন? তিনি ছিলেন একজন জিওলজিস্ট, জিওলজিস্ট, আর্কিওলজিস্ট, বোটানিস্ট, হিস্টোরিয়ান, এগুলোর ডিফারেন্স তোমরা জানো? না জানলে কমেন্ট করো, নেক্সট ভিডিওতে কভার করে দেবো। আজকের কোশ্চেন অনেক আছে, এগুলো দেখা যাক। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সাইটস ইজ ফেমাস ফর প্রি হিস্টরিক পেন্টিং? বলেছে প্রাগৈতিহাসিক চিত্রকর্মের জন্য নিচের কোন স্থানটি বিখ্যাত? আমরা দেখে আসছি প্রথমেই যখন প্যালিওলিথিক এজ পড়ছিলাম, তখন তিনটে প্যালিওলিথিক এজেই একটা নাম কমন ছিল, কি ছিল? ভীমবেটকা। সেই ভীমবেটকাতে আমরা প্রথম কি পাই? গুহাচিত্র পাই, ঠিক আছে। এই যে দেখো, এই ভীমবেটকা গুহাচিত্র কি? এটা হচ্ছে আমাদের বিখ্যাত, মানে প্রচুর এখানে পেন্টিং পাওয়া গেছে। নেক্সট, দ্য আর্লিয়েস্ট ইনস্ক্রিপশন অন স্টোন ওয়াজ ইন হুইচ ল্যাঙ্গুয়েজ? পাথরের উপর খোদাই করা প্রাচীন শিলালিপি কোন ভাষার ছিল? বলো, পাথরের উপর খোদাই করা প্রাচীন শিলালিপি কোন ভাষায় ছিল? এটা ছিল প্রাকৃত। এটা ইউপিপিসিএস উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস সে 2009 এই কোশ্চেনটা ছিল, পাথরের উপর খোদাই করা প্রাচীনতম শিলালিপি কোন ভাষার ছিল? এটা ছিল প্রাকৃত। এরপর দেখো, এখানে বলেছে নিচের বিবৃতিগুলি আলোচনা করো এবং নব্য প্রস্তর যুগ বা নিওলিথিক এজের বৈশিষ্ট্যগুলি শনাক্ত করো। এখানে কি করা হতো? পশুপালন ও বন্যজাত শস্যের উৎপাদন, ঠিক আছে। মানুষ প্রচুর হাতিয়ার তৈরিতে তামা ও ব্রোঞ্জ ব্যবহার করতো, পাথর ভেঙে এক প্রান্ত ধারালো এবং বিশেষ হাতিয়ার তৈরি করা হতো। আমি কি বলেছি এটা? ভালো করে মনে করে দেখো, আমি নিওলিথিক এজ যখন পড়িয়েছিলাম, নিওলিথিক এজের মধ্যে একটা কথা বলেছিলাম যে এরা হচ্ছে কি করতো? এরা হচ্ছে প্রথম, এই দেখো কথাই বলেছিলাম, এই দেখো আমি বলেছিলাম যে নিওলিথিকে যে মানুষজন কি করতো? এগ্রিকালচার করতো প্রপারলি, প্রথমে হান্টার করতো, হান্টিং করতো, তারপরে হচ্ছে এগ্রিকালচার আস্তে আস্তে শিখতে লাগলো, তারপরে প্রপারলি এগ্রিকালচার স্টার্ট করলো, তারপরে এগ্রিকালচারের সাথে সাথে আর কি করলো? ডোমেস্টিকেশন। এটা হচ্ছে প্যালিওলিথিক এজ, এটা মেসোলিথিক এজ, আর এটা কি? এটা হচ্ছে নিওলিথিক এজ, নিওলিথিক এজ। তাহলে এটা প্রথমের অপশনটা একদম ঠিক।
প্রথমের অপশনটা একদম ঠিক। ঠিক আছে, এটা। এরপরে বাকিগুলো দেখবো। মানুষ প্রচুর হাতিয়ার তৈরিতে তামা ও ব্রোঞ্জ ব্যবহার করতো। আমি কি বলেছি, ভালো করে আবার ফিরে চলো পেছনে, ভালো করে যদি ক্লাসটা শুনে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম, এখানে কোথায় গেল, এখানে দেখো, যে স্টোন এজের মধ্যে প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক চলে আসছে। এখানের মানুষজন কিন্তু তামার ব্যবহার করেনি। তামার ব্যবহার কখন থেকে করতে শুরু করে, চালকোলিথিক এজের। কিন্তু আমাদেরকে কোশ্চেন করেছে নিওলিথিক এজ থেকে। তাহলে নিওলিথিক এজে কি তামার ব্রোঞ্জের ব্যবহার হতো? না। তাহলে সেকেন্ড অপশনটা কি? সেকেন্ড অপশনটা হচ্ছে আমাদের ভুল। তারপরে পাথর ভেঙে এক প্রান্ত ধারালো এবং এমন বিশেষ হাতিয়ার তৈরি করা হতো, কিন্তু না, এটা তো মেসোলিথিকে করা হতো। নিওলিথিকে এসে ওরা সুন্দর পলিশড হাতিয়ার তৈরি করতে স্টার্ট করে দিয়েছিল। তাহলে এটাও ভুল। তাহলে অপশন কি হবে? এ অনলি, ওয়ান অনলি, সরি। এরপরে দেখো, এখানে বলেছে তোমাদেরকে সাইডগুলোর সঙ্গে ম্যাচ করাতে বলেছে, তার জন্য আমি সাইডগুলো ওখানে বলে দিলাম। প্যালিওলিথিক এজের সঙ্গে কোন সাইডটা আছে বলো? প্যালিওলিথিক এজের সঙ্গে কোন সাইডটা আছে? মেসোলিথিক এজের সঙ্গে কোন সাইড আছে? নিওলিথিকের সঙ্গে কোন সাইড আছে? চালকোলিথিকের সঙ্গে কোন সাইড আছে বলো? এখানে আমরা প্যালিওলিথিকে ভীমবেটকা কেভ দেখেছিলাম। ঠিক আছে, আর কি দেখেছিলাম দাঁড়াও, প্যালিওলিথিকে ভীমবেটকা দেখেছিলাম। মেসোলিথিকে বেলান ভ্যালি কোথায় দেখেছিলাম? বেলান ভ্যালি ও প্যালিওলিথিকে দেখেছিলাম। কিন্তু এখানে আমাদের কোশ্চেনটা বেস করা আছে কিসের উপরে? যে কোন জায়গাতে সব থেকে বেশি সেই টাইমের নিদর্শন পাওয়া গেছে তার উপরে বেস করে। ভীমবেটকা আমাদের প্যালিওলিথিকেও, আমাদের প্যালিওলিথিকের সময় থেকে ভীমবেটকাতে কিছু নিদর্শন পাওয়া গেছে, কিন্তু বেশি কোনটাতে পাওয়া গেছে? এখানে প্যালিওলিথিকের বেশি নিদর্শন পাওয়া গেছে সোয়ান ভ্যালি আর বেলান ভ্যালিতে। ঠিক আছে, মনে আছে বলেছিলাম সোয়ান ভ্যালি, বেলান ভ্যালি। ঠিক আছে, তারপরে কি আছে? তারপরে আছে আহ উম, 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 তারপরে কি? তারপরে হচ্ছে বলো, মেসোলিথিক এজে ভীমবেটকা যে নিদর্শন পাওয়া গেছে। আর কি? নিওলিথিক কোথায় পাওয়া গেছে? নিওলিথিক মেহেরগড়ে। নিওলিথিকের ওখানে হচ্ছে ফার্স্ট চাষবাসের নিদর্শন পাওয়া গেছে বলেছিলাম। তাহলে নিওলিথিকে মেহেরগড়ে পাওয়া গেছে। আর চালকোলিথিক সাইট আমরা এখনো পড়িনি, এটা কোথায়? নবদাতলিতে। বুঝতে পারা গেছে? তাহলে কোন অপশনটা হচ্ছে? এখানে অপশন হচ্ছে সি। নেক্সট, চলো তাহলে চালকোলিথিকটা একটু পড়ে যাক নাকি? চালকোলিথিকটা একটু পড়ে নি। চালকোলিথিকের সম্পর্কে আমরা কি বলেছি এখানে? চালকোলিথিক আমরা দেখেছিলাম কপার এজটাকে আমরা চালকোলিথিক এজ বলছি। এখানে ফার্স্ট মেটাল যেটা ফার্স্ট মেটাল মানুষজন যেটা আবিষ্কার করেছিল সেটা হচ্ছে কি? কপার। কোপার। ঠিক আছে, টাইম কাল আমরা দেখেছিলাম 3500 থেকে 1000 বিসির মধ্যে পড়ছিল। ঠিক আছে, আর কি? এখানে মানুষজন মেনলি রুরাল বা গ্রামীণ কমিউনিটি ছিল। রুরাল কমিউনিটি ছিল। ঠিক আছে, গ্রাম্য। আর এখানকার সাইটগুলো কি কি? এখানকার ইম্পর্টেন্ট সাইটগুলো হচ্ছে তোমার রাজস্থানের মধ্যে আহার, আর কি গিলান্ড, গিলান্ড, এগুলো কোথায়? রাজস্থানের, রাজস্থান। ঠিক আছে, যেটা কোথায়? বানাস ভ্যালির কাছে, নিয়ার বানাস ভ্যালি। আর কি সাইড আছে? এখানকার চিরান্ড আছে, চিরান্দ, চিরান্দ। বুঝতে পেরে গেছে? তারপর দেখো, আর এখানে মেনলি কপার টুল যে জায়গা থেকে পাওয়া গেছে, এই চালকোলিথিক পিরিয়ডের কপার টুল যে জায়গা থেকে পাওয়া গেছে, একটু একটু লিখে নেবে বা নোট করে নেবে। কপার টুল মেনলি যে জায়গা থেকে পাওয়া গেছে সেই জায়গাটার নাম হচ্ছে গণেশ্বর। কি নাম? গণেশ্বর। এই জায়গা থেকে কপার টুল পাওয়া গেছে। এছাড়াও আর কি, আর কোন কোন জায়গা আছে? এখানে আছে তোমার বর্ধমান ডিস্ট্রিক্ট আছে, বর্ধমান ডিস্ট্রিক্ট, মিদনাপুর, ওয়েট, মিদনাপুর। আর কি আছে? মিদনাপুরের পর মালবা আছে, মালবা। এটা কোথায়? নর্মদার কাছে। কায়াথা আছে। এই সাইটগুলো এখানে ইম্পর্টেন্ট। আর আছে জড়ওয়ে, ওয়েস্টার্ন মহারাষ্ট্রের মধ্যে জড়ওয়ে, এটা একটা কালচার আছে, জড়ওয়ে কালচার। আর কি আছে তোমার? পারওয়ারা। এই সাইটগুলো কি? আমাদের চালকোলিথিক ইম্পর্টেন্ট সাইট। ঠিক আছে, আরেকটা ইম্পর্টেন্ট, চালকোলিথিক মানুষজন কি ব্যবহার করতো? এর একটা পটারি, মানে এক ধরনের মাটির জিনিসপত্র যেটাকে ব্ল্যাক অ্যান্ড রেড ওয়ার ব্যবহার করতো, ব্ল্যাক অ্যান্ড রেড ওয়ার। ঠিক আছে, মানে সেটাকে যখন পোড়ানো হতো সেটা হচ্ছে লাল হয়ে যেত, তার উপরে বিভিন্ন রকম কালো কালার দিয়ে
বিভিন্ন রকম মোটিভ বা নকশা তারা তৈরি করতো, এটা তার জন্য ব্ল্যাক অ্যান্ড রেড ওয়ার বলা হয়। আমরা হরপ্পান সিভিলাইজেশন যখন পড়বো তখনও দেখতে পারবো তারা এক ধরনের তারা হুইল বা চাকা ঘুরিয়ে কাজ করতো, কিন্তু স্পোক হুইল ছিল না। তারা চাকা ঘোরাতো, চাকা ঘুরিয়ে মাটির জিনিস তৈরি করতো, কিন্তু স্পোক হুইল বলতে এরকম স্পোক হুইল ছিল না। ঠিক আছে, সরি। নেক্সট কোশ্চেনগুলো তাহলে দেখা যায় এবারে, হুইচ অফ দ্য ফলোইং আর ক্যারেক্টারিস্টিক অফ নিওলিথিক এজ। আবার বলেছে নিওলিথিক এজের ক্যারেক্টারিস্টিক কোনগুলো দেখো, বা নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য কোনগুলো। খুব সূক্ষ্মভাবে ভাঙা ছোট পাথরের হাতিয়ার, ব্লেড এবং বুরিনের ব্যবহার করতো তারা। ঠিক আছে, এটা তো একদম ঠিক। খুব সূক্ষ্মভাবে ভাঙা মানে একদম পলিশ করা, খুব সূক্ষ্মভাবে ভাঙা ছোট পাথরের হাতিয়ার, ফ্লেক্স, স্মল স্টোন টুলস, এগুলো তারা ব্যবহার করতো। গবাদি পশু, ঘোড়া, খামারের অন্যান্য প্রাণীদের গৃহপালন করতো, এটাও ঠিক। মাটির প্রাত্যে চিত্রাঙ্কন ও অলঙ্করণ করতো। এইমাত্র দেখলাম যে নিওলিথিক এজের মানুষজন কি করতো, চ্যালকোলিথিক এজের মানুষজন হচ্ছে তোমার ব্ল্যাক অ্যান্ড রেড ওয়ার করতো, ব্ল্যাক অ্যান্ড রেড ওয়ার পটারি ব্যবহার করতো। ঠিক সেরকম ভাবে আমাদের নিওলিথিক এজের মানুষরাও কি করতো, পেন্টিং আর বিভিন্ন মাটির জিনিসের উপরে ডেকোরেট করতো, ছবি আঁকতো। তাহলে তিনটেই ঠিক এখানে, তাহলে এ হবে অ্যান্সার। নেক্সট, চলো আজকে আমরা প্রি হিস্টোরিক পিরিয়ড এখানে শেষ করলাম, এবারে আসবো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ঠিক আছে, তো নর্মালি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পড়ার আগে আমাদেরকে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সম্পর্কে একটু জেনে নিতে হবে। এই সিভিলাইজেশনটাকে মেনলি বলা হয় কি, ব্রোঞ্জ এজ। কি এজ? ব্রোঞ্জ এজ। যেমন স্টোন এজের মধ্যে আমরা আমাদের প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক দেখেছিলাম, কপার এজ, চ্যালকোলিথিক, সেরকম ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনকে আমরা কি বলবো, ব্রোঞ্জ এজও বলা হয় এটাকে, কারণ এখানে ব্রোঞ্জের জিনিসপত্র বেশি ব্যবহার করা হতো। এবারে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের কে তিনটে পার্টে আমরা ভাগ করে থাকি। কটা পার্টে ভাগ করে থাকি? তিনটে পার্টে। কি কি সেই তিনটে পার্ট একটু দেখে নাও। সেই তিনটে পার্ট হচ্ছে, একটা হচ্ছে আমাদের আহ আর্লি, কোথায় গেল পেনটা, কাজ করছে না, 1 মিনিট।